দলে সক্রিয় হওয়ার পর দিলীপ ঘোষের প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ। জানিয়ে দিলেন তিনি মন্ত্রী হতে চান। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। অমিত শাহর বার্তার পর সক্রিয় হয়ে ময়দানে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। তারপর প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে। সেই সভা থেকে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। আগাম জানিয়ে দিলেন তাঁর রাজনৈতিক মিশনের কথা। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। সক্রিয় হওয়ার পর প্রথম দলীয় জনসভা। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে দিলীপ ঘোষ। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো যদি 10-20-50 লক্ষ বাদ যায় 1 কোটি হলে তো গেল। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। শেষে দেখুন কেউ শুনছে না, এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে, তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে। দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক বাড়ি পাঠিয়ে দিল হারিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। 20-25-30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। রানাঘাট দিয়ে শুরু, এরপর একগুচ্ছ জনসভা করার কথা দিলীপ ঘোষের। সভা করবেন দুর্গাপুরেও। সম্প্রতি বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষকে সক্রিয় হওয়ার বার্তা দেন অমিত শাহ। তারপর পুরনো মেজাজে ফিরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ময়দানে নেমেছেন, সুর চড়িয়েছেন। জেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। সক্রিয় হওয়ার পর নিজের পুরনো নির্বাচনী কেন্দ্র খড়গপুর সদরে গিয়েছেন দিলীপ ঘোষ। সেখানে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। এসবেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি 26-এর বিধানসভা ভোটে পুরনো কেন্দ্র থেকেই ফের লড়তে চান দিলীপ? আমার সবসময় পছন্দের আসাম খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি। জল্পনা চলছে, আলোচনা চলছে, তারই মধ্যে ব্যাট হাতে ফের 22 গজে চালিয়ে খেলা শুরু দিলীপ ঘোষের। নিউজ 18 বাংলা। 26-এর বিধানসভা ভোটে বুথের ভিতরেও রাখা হোক কেন্দ্রীয় বাহিনী। রানাঘাটের জনসভা থেকে দাবি দিলীপ ঘোষের। এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলায় নজরদারি শুরু নির্বাচন কমিশনের। প্রতি সপ্তাহে জেলা থেকে রিপোর্ট তলব। মাস্টারমশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। ভোট এলেই বাংলায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয় বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, বিপুল বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে বাংলায়। গত লোকসভা নির্বাচনে প্রায় 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল পশ্চিমবঙ্গে। এত কেন্দ্রীয় বাহিনী পেলেও মনের মতো আসন পায়নি পদ্ম শিবির। 21-এর বিধানসভা ভোটে তাদের বঙ্গজয়ের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। 24-এর নির্বাচনে লোকসভায় আগের তুলনায় আসন কমেছে। এবার 26-এর ভোটের আগে নয়া দাবি দিলীপ ঘোষের। মাস্টারমশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট, ওটাই তো লিড আছে। তাই এবারের নির্বাচনে ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। দলে সক্রিয় হওয়ার পরপরই এই দাবি শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার একেবারে জনসভা থেকে দাবি দিলীপের। এরই মাঝে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই এ রাজ্যের আইন শৃঙ্খলার উপর নজরদারি শুরু। এখন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। দিল্লি থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইওকে।
জেলা ভিত্তিক এই রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে স্পর্শকাতর বুথের তালিকা। ঠিক হবে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাংলার ভোটে। নিউজ 18 বাংলা। 2026 বিধানসভা নির্বাচন টার্গেট সব পক্ষের, আর এই 26-এর আগে শ্রমিকের সংখ্যালঘু বার্তা। আমাদের লড়াই কোনো মুসলমানের সঙ্গে নয়, আমাদের লড়াই ভিন্ন ধর্মের মধ্যে সংঘাত ঘটিয়ে দেওয়া নয়। আসামের দিকে তাকান, আসামের ডেমোগ্রাফি দেখুন, এখানের থেকে সংখ্যালঘু আসামে বেশি। তারপরেও দ্বিতীয়বারের জন্য সরকার তৈরি হয়েছিল আসামে, তৃতীয়বারের জন্য আসামে বিজেপির সরকার তৈরি হতে চলেছে। একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না, যদি মনে করেন আপনাদের ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন, আপনারা আপনাদের পদ বেছে রাখতে পারেন, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। 2029 সালের যে লোকসভা নির্বাচন হবে সংখ্যালঘুর ভোট পাবে বিজেপি। এসআইআর আতঙ্কে মতুয়ারা, রানাঘাটের সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব আশ্বাস শ্রমিকের। আজকে মুখ্যমন্ত্রী দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন, বলছেন নাগরিকত্ব কেড়ে মানে কি? উনি জানেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সারা জীবন ধরে কি কথা বলে গেলেন, যে শিক্ষার অধিকার চাই, মাটির অধিকার চাই, আমাদের নাগরিকত্ব চাই, উদ্বাস্তু ছাপ চাই না। এই মাটির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধিকার আছে, আপনাদের এখানের মতুয়া পরিবারের মানুষজনেরও সেই অধিকার আছে। আজকে বিভ্রান্ত হবেন না, এখনো সময় আছে। সিএর ফর্ম ভরুন, না হলে যদি ভবিষ্যতে আপনাদের নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, তার জন্য আপনি নিজেকেই দায়ী করতে বাধ্য থাকবেন। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের মাটিতে সিএ কে বাস্তবায়িত করতে হবে। সমস্ত বতুয়ার, সমস্ত নমশূদ্রর, সমস্ত বর্ণ হিন্দুর আজকে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে। অভিষেকের বীরভূম চ্যালেঞ্জ, 26-এ বীরভূমে 11-0 টার্গেট। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক, আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। হাতিয়ার বঞ্চনার অভিযোগ, রামপুরহাটে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক। 26-এর টার্গেট 250 সিট। তৃণমূল 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। 26-এ 50 পেরোবে না তৃণমূল, পাল্টা চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। আরে ওদের টার্গেটে কোনো দাম আছে নাকি? তৃণমূল কংগ্রেস এবারে 26-এর নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন, দেখতে পাবেন, মজায় আগে বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার বিভ্রাট, বিনা কারণে অভিষেকের নির্দিষ্ট কপ্টার ওড়ার অনুমতি বাতিল ডিজিসিএ। বিস্ফোরক দাবি তৃণমূল সাধারণ সম্পাদকের। আজ রামপুরহাটে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর 12টায় বেহালা থেকে ওড়ার কথা ছিল অভিষেকের। ডিজিসিএ ওড়ার অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময় সভাস্থলে পৌঁছতে পারেননি অভিষেক। অভিষেকের নির্দিষ্ট চপারে না ডিজিসিএর। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে চপার আনার কথা জানান অভিষেক। হেমন্তের চপারে রামপুরহাট পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
চক্রান্তের অভিযোগে সরব অভিষেক। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার 10 গুণ জেদ আমি যদি কথা দিই আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত অভিষেকের। বিমান নিয়ন্ত্রক সংস্থার উত্তরে কারণ স্পষ্ট হবে, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু। ওনার ডিজিসিএ কে বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবে। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল, ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। হেলিকপ্টার বিভ্রাটে ডিজিসি এর বিবৃতি। কি কারণে সমস্যা, ডিজিসি এ বিবৃতি দিয়ে সেই সমস্যার কারণ সম্পর্কে জানিয়েছে। সোনালীর সন্তান আপন, সোনালী সন্তানের নাম দিলেন অভিষেক। রামপুরহাটে সভা শেষে সোনালী সাক্ষাৎ। হাসপাতালে সোনালীর সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক লড়াই করেছি, সেটা কেমন আছে? ছেলেটা ভালো আছে, ছেলের নামটা একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি। সোনালী এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন, তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমাদের যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত করব। তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূম সফরে গিয়ে তারাপীঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে রামপুরহাটে সভা, পরে হাসপাতালে সোনালী খাতুনের সঙ্গে দেখা করে তারাপীঠ মন্দিরে অভিষেক। তার হাতে মা তারার ছবি তুলে দেন মন্দির কর্তৃপক্ষ। কমিশনকে ফের এসআইআর তোপ মুখ্যমন্ত্রীর। কমিশনের কাজ ভুলে ভরা বলে সরব মমতা। মানুষের হয়রানি নিয়ে কমিশনকে নিশানা। এসআইআর এ বিজেপির আইটি সেলকে ব্যবহারের অভিযোগ। কমিশনের পদক্ষেপ অসাংবিধানিক বলে দাবি। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না।
কমিশনকে এসআইআর কটাক্ষ অভিষেকের। নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর শুনানিতে ডাক। দেব, মোহাম্মদ সামির মতো সেলিব্রিটিদেরও হিয়ারিং। বাংলার গর্বদের আনম্যাপ করার চক্রান্তের অভিযোগ। 26-এর ভোটে বিজেপি বিদায়ের ডাক। এসআইআরে হায়রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাশগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। আর এদিকে এসআইআর নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ দিলীপের। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে এখানে লোন পাবে, আবাস যোজনার বাড়ি পাবে, আপনার ছেলে মেয়ে বাইরে যাবে, ওরা এসে এখানে কাজ পাবে। এসআইআর যখন শুরু হলো, দিদিমণি তার নেতা নেত্রীরা গর্জন করছিল, করতে দেবো না। আজ শুনুন, ইলেকশন কমিশনকে চিঠি লিখছেন, বন্ধ করুন, বন্ধ করুন। ভাইপো যাচ্ছে ইলেকশন কমিশনে দেখা করতে। এসআইআর তো সারা দেশে হচ্ছে, দু শব্দ নাই। বিহারে 65 লক্ষ নাম বাদ গেল, এখানে 1 কোটি যাবে, 58 গেছে খালি, বাকি রাজ্যে রাজ্যে যাচ্ছে, এখানে মোড়া কান্না কেন? আর শুধু দিলীপ ঘোষ নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও ফের এসআইআর হুঁশিয়ারি। এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবে। বিহারের সংখ্যাটা আমি জানি, পরে বলে দেবো। পশ্চিমবঙ্গটা বলে দেবো 15 ফেব্রুয়ারি বলে দেবো। বিহারে তো ভোটার লিস্ট হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী কত সে সংখ্যাটা জানি, আমি বলবো না, ঠিক সময় বলবো। অত তাড়াহুড়া করার কিছু নেই। যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, রেশন কার্ড বন্ধ হবে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে, যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয়। 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা পরিচালনায় যুক্ত থাকেন প্রচুর কর্মী ও অফিসার। এসআইআর শুনানিতে কর্মীদের গঙ্গাসাগর মেলার কাজ নয়। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, গঙ্গাসাগর মেলার আগে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন সিইও, সেই চিঠিতে কি উল্লেখ রয়েছে? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের যে আধিকারিক বা কর্মীদের নেওয়া হচ্ছে, তাদের যদি শুনানির ডিউটি থাকে তাহলে তাদের শুনানির কাজ থেকে যাতে তুলে না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে শুনানি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তার বদলে অন্যান্য জেলা থেকে বা অন্যান্য জায়গা থেকে আধিকারিক ও কর্মী নিয়োগ করে গঙ্গাসাগর মেলা পরিচালনা করুক। আগামী 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা রয়েছে। তুমি জানো, ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে নবান্নকেও চিঠি দেওয়া হয়েছিল, মুখ্য নির্বাচনী আধিকারিককেও চিঠি দেওয়া হয়েছিল যে গঙ্গাসাগর মেলার জন্য যে পরিমাণ আধিকারিক ও কর্মী প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তাদের ব্যবহার করা হয় তাহলে শুনানি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। গোটা বিষয়টিকে মাথায় রেখেই তাই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে জানানো হলো যাতে তারা অন্যান্য জায়গা থেকে কর্মী ও আধিকারিক নিয়োগ করেন, কারণ যারা শুনানির কাজ করে যাচ্ছেন তাদের যাতে কোনোভাবে সেই শুনানির কাজ থেকে তুলে না নেওয়া হয়, সেই নির্দেশ দিবা, সেই আবেদন রেখে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলে কমিশন সূত্রে খবর। ওকে। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ এবার জলপাইগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ির ফুলবাড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন মোহাম্মদ খাদেম। তারপর থেকে আতঙ্কে ছিলেন। সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ। মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুনানির আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। আর বাবা তো সুসাইড করছে ওই পাশের জঙ্গলের মধ্যে, কারণ ওই এসআইআর এর আতঙ্কে। ডাক পড়েছিল হিয়ারিংও গেছি, হিয়ারিং সব সমাধান হয়ে গেছে। হিয়ারিং হওয়ার পরেও বাবা ভাবতেছে কি করবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশে পাঠাবে নাকি, ওইটার আতঙ্কেই বাবা এইসব হিয়ারিং। মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে গৃহশিক্ষক সুভাষচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, স্ত্রীর নাম বাদ পড়ার আশঙ্কায় ছিলেন, শুনানিতে ডাকতে পারে এই আতঙ্কে ভুগছিলেন। এর জেরেই সুভাষচন্দ্র বর্মন আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এসআই কি ভুল ছিল? ও বউয়ের নামের ভুল ছিল। কি ভুল ছিল? ভুলটা হলো কি, এখন ওই ভাইয়ের নাম বোধ হয় স্বামীর নাম হয়ে আসে। ডাক পেয়েছিল? না না, ওগুলোর ডাক পায়নি। টেনশন করতো এটা নিয়ে? টেনশন মানে দারুণ টেনশন। কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মলিন রায় মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, 2002-এর তালিকায় নাম ছিল না। 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন। নথি জমা দিয়ে আসার পর থেকে আতঙ্কে ছিলেন। মঙ্গলবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন। হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় প্রৌঢ়ের। এসআইআরের যে একটা আতঙ্ক বাবা প্রথম থেকে একটা আতঙ্কে ছিল। বিএলআরের যে কাগজ ফর্ম সেটা জমা করেছিল বাবা, তারপরেও নোটিশ এসেছিল। সেই নোটিশের ভিত্তিতে 31 ডিসেম্বর ওই আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট ছিল সেগুলো দিয়েছে, আধার কার্ড আর এসসি সার্টিফিকেট আর প্যান কার্ড দিয়েছিল। তারপরে কোনো রিপ্লাই আসেনি। সেদিন থেকে হয়তো বাবা ভিতরে একটা চাপে ছিল। নিউজ 18 বাংলা। নৈহাটিতে শুনানির লাইনে অসুস্থ, হাসপাতালে মৃত্যু। অবসরপ্রাপ্ত মহিলা রেলকর্মী রত্না চক্রবর্তীর মৃত্যু। নৈহাটির জেঠিয়া এলাকায় আজ শুনানি ছিল। বানপুর বিডিও অফিসে শুনানির লাইনে অপেক্ষায় ছিলেন প্রৌঢ়া। লাইনে দাঁড়ানোর পরে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। পরে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু। উনি রেলের রিটায়ারমেন্ট, বয়স 63। ওনাকে ডাকা হয়েছে, আপনার নাম নেই এই নেই। উনি ওই নিয়ে খুব চিন্তা ছিল। প্লাস ওনার ছেলেরও নাম নেই, যে কি ভোট দিতেন সবসময়। বেরিয়ে যখন আসছি, আসতে মাথা ঘুরে পড়ে শরীরটা খারাপ হলো। আমরা নাইটি জেনারেল হসপিটালে ভর্তি করেছিলাম, ওখান থেকে রেফার করলো ওনার স্ট্রোক হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি গান্ধীতে নিয়ে আসতে। গান্ধীতে নিয়ে আসলাম। লাইনে বলেছি, লোকজন ঢুকছে আসছে দেখছি, বয়স্ক কেউ কারো কথা শোনাননি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলছেন সুস্থ, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং নেওয়া হয়, কিন্তু এরা জোর করে অসুস্থ মানুষদের হিয়ারিং কেন্দ্রে ডেকে পাঠাচ্ছে। মানে এটা অদ্ভুত ব্যাপার। এই যে ভদ্রমহিলা মারা গেলেন, বিডিও অফিসে লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হিয়ারিং করে কাগজপত্র সব জমা দিয়ে গেটের বিডিও অফিসের গেটের বাইরে এসছেন, ওখানেই মাথা ঘুরে পড়ে তারপরে তাকে নৈহাটি হসপিটালে আনা হয়, সেখান থেকে গান্ধী, এখানে তিনি মারা যান। নির্বাচন কমিশন তো এখন নির্বাচন কমিশন নেই, ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত হয়েছে। রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি, চলছে হয়রানিও। ইলেকশন কমিশনার এই ভুলভ্রান্তির ইসের করার জন্য এই বয়স্ক মানুষদের হ্যারাসমেন্ট করতেছে। বাড়িতে আসলে খুবই ভালো হয়েছে। আলিপুরদুয়ার শহর লাগোয়া রেল হাসপাতাল চৌপথির বাসিন্দা দীপ্তি সাহা, বয়স 86, ঠিকমতো হাঁটতে পারেন না। তাঁর দাবি, 2002-এ ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাকা হয়। মঙ্গলবার তাকে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয় টোটো করে, প্রায় 26 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। নাম নাই, লিস্টের নাম নাই, বুথ তো 1 বছরও বাদ দিছি না। কাগজপত্র ঠিকঠাক মতে আয়ে নাকি একটা চিন্তা না, এইটার ভয়। চিন্তাতে হাত পিলেই হয়ে যায় নাকি। উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা সাফুরান বিবি, বয়স 60, মাসখানেক আগে কোমর ভেঙে যায়, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থায় শুনানিতে বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরের ব্লক অফিসে। অফিসে ডাক করেই আসতে তো হবে। হিয়ারিং এর জন্য বাড়িতে লোক যায়নি কোনো আধিকারিক? না। উত্তর দিনাজপুরের ইসলামপুরের কারিশমা খাতুন, মাসখানেক আগে পা ভাঙে, এখনো ব্যান্ডেজ। এই অবস্থাতেই শুনানিতে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরের বিডিও অফিসে। সজল বিশ্বাস, চিকিৎসক, বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তর 24 পরগনার আগরপাড়ার ভোটার। কাজের জন্য 1 বছরেরও বেশি সময় ধরে থাকেন বাঁকুড়ায়, তাঁকেও যেতে হয়েছে শুনানিতে।
বাঁকুড়া থেকে উত্তর 24 পরগনার আগরপাড়ায়। একটা এর থেকে তুগলকি কাণ্ড, আজগবি কাণ্ড আমি আর দেখতে পাই না। কালকে সকালে আমি দুপুরের পরে আমি নোটিশ পেয়েছি, সরকারি অফিসারদের একটা নিয়ম আছে, তার দপ্তরকে পাঠাতে হয় প্রিন্সিপাল সেক্রেটারির মাধ্যমে আমাকে রিলিজ করার কথা, কিন্তু আমাকে সরাসরি পাঠানো হয়েছে। এবার আমি কিভাবে রিলিজ হব, কিভাবে আসবো, এটার দায়িত্ব আমার। ইয়ারও প্রথমে কাউকে রিসিভিং কপি দিচ্ছিল, তা কি প্রমাণ থাকবে যে সাধারণ মানুষরা এসেছিল ইয়ারি, আপনি একটা রিসিভিং দিন। তো উনি প্রথমে বহুক্ষণ ধরে রিসিভিং না দেওয়ার জন্য বলে। এরপর ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর, কথা বলেন ইয়ারোর সঙ্গে। আমরা চাই না, কারণ নাম বাদ চাই না, লিগালি নাম বাদ চাই না, সে তার যদি পেপারটা থাকে নাই থাকতে পারে, আমি এসছি সেই পেপারটুকু তো পাবো আমি। হিয়ারিং এ একটা ঘরে তাদের যে হিয়ারিং নোটিশ দিয়েছে তাতে সই করে প্রাপ্ত শিকার মানে উপস্থিত হয়েছে তার একটা প্রমাণ দিচ্ছে। পাশের ঘরটায় 76 নম্বর বুথে সেখানে যে ERO রয়েছে সে বলছে না আমি সেটা দেবো, তো মিসবিহেভ করছে। যদি নামটা বাদ চলে যায় বলবে আপনি আসেননি, হিয়ারিং এ আসেননি তাই নাম বাদ দেয়। ইনফরমেশনটা ছিল সুপারভাইজাররা সই করবে, ঠিক আছে, সেই ইনফরমেশন আমার কাছে ছিল না, সেটা একটা হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা মিটে গেছে, সবাই রিসিভ করে পাচ্ছে, অসুবিধা কিছু। নিউজ 18 বাংলা।